আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণীর ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন সমাধান করব। এর আগেও আমি একটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। তো চলো আজকে আর্থিক অবস্থা বিবরণী 2 নম্বর ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন সমাধান করি। প্রশ্নে দেখো কি বলছে, বলাকা এন্টারপ্রাইজে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে রেওমি লিমিটেড প্রতিষ্ঠানের নাম দিছে। এক্ষেত্রে উত্তোলন 23,000, মূলধন হচ্ছে 98,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 13,500, ক্রয় 57,000 টাকা, বিক্রয় 77,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 20,000 টাকা, জীবন বীমা প্রিমিয়াম 4,000 টাকা, বকেয়া বেতন 1,500 টাকা, বেতন খরচ 10,000 টাকা, আইন খরচ 1,500 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, বিক্রয় পরিবহন খরচ 3,000 টাকা, সরবরাহজান 50,000 টাকা, সাধারণ খরচ 4,500 টাকা। আচ্ছা, সমন্বয়তে কি বলছে একটু দেখি। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 34,000 টাকা, যার ক্রয় মূল্য 40,000 টাকা। বছর শেষে অব্যবহৃত মণিহারির পরিমাণ 500 টাকা এবং আইন খরচ বাবদ বকেয়া রয়েছে 1,000 টাকা। 3 নং সমন্বয়তে বলছে আসবাবপত্রের উপর 5% এবং সরবরাহ যানের উপর 10% হারে অবচয় ধরতে হবে। 4 নম্বর বলছে নিম্নমানের জন্য 3,000 টাকা পণ্য ফেরত দেওয়া হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। ক নাম্বার প্রশ্ন, বলাকা এন্টারপ্রাইজে বিক্রিত পণ্যের পরিমাণ নির্ণয় করো। চলো আমরা ক নাম্বারটা দেখি। প্রথমে লিখবো 2 নং প্রশ্নের সমাধান। ক নাম্বার, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। এরপর আমরা আমাদের সব টানবো বিবরণ টাকা টাকা। তো যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় পরিমাণ নির্ণয় করতে বলছে, তো আমরা আমাদের রেওয়া মিল থেকে প্রারম্ভিক মজুত পণ্য 13,500 টাকা নিয়ে আসবো, আর ক্রয় রেওয়া মিল থেকে নিয়ে আসবো 57,000 টাকা। আচ্ছা একটু দাঁড়াও, এই যে এরপর হচ্ছে দেখো এখানে লিখছি বাদ অলিখিত পণ্য ফেরত। দেখো আমাদের সমন্বয়তে একটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে 4 নং সমন্বয়তে নিম্নমানের জন্য 3,000 টাকা পণ্য ফেরত দেওয়া হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। হ্যাঁ, এখানে একটা জিনিস বোঝার মতো আছে যে যে আমরা কখন পণ্য ফেরত দেই। যখন আমরা পণ্যটা ক্রয় করি তখন পণ্য আমরা ফেরত দেই, আর আমরা যখন পণ্যটা বিক্রি করি তখন আমরা পণ্য ফেরত পেয়ে থাকি। ঠিক আছে, তো যখন আমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে পণ্য ফেরত দেওয়া হয়েছে, তার মানে কি আমরা পণ্যটা ক্রয় করেছিলাম। আর যদি আমরা বলি পণ্য ফেরত পেয়েছি, একটা হচ্ছে দেওয়া হয়েছে, ক্রয় করছিলাম বলে আমরা দিতে পেরেছি। আর যখন বলবো পেয়েছি, তার মানে বিক্রি করেছিলাম, ওইটাই আমাদের গ্রাহক পণ্য ফেরত দিয়েছে, মানে পেয়েছি। তো যেহেতু এখানে নিম্নমানের জন্য পণ্য ফেরত দেওয়া হয়েছে কথাটি লেখা আছে, সেজন্য আমরা এটা কি করব, ক্রয় ফেরত মনে করব। ঠিক আছে, এই জন্য লিখছি বাদ অলিখিত পণ্য। তো আমরা ক্রয়ের সাথে অলিখিত পণ্য ফেরত বাদ দিব। তাহলে 57,000-এর সাথে 3,000 টাকা বাদ দিলে থাকে 54,000 টাকা। আর এই 13,500 টাকার সাথে 54,000 টাকা যোগ করলে হয় হচ্ছে 67,500 টাকা। এই টাকার সাথে আমি কি করব, সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। এখন সমাপনী মজুত পণ্য দেখো কি বলে দিচ্ছিল, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 34,000 টাকা, যার ক্রয় মূল্য 40,000 টাকা। এখানে সমাপনী মজুত পণ্যের দুটা মূল্য দেওয়া আছে, একটা হচ্ছে 34,000 টাকা, আর একটা 40,000 টাকা। আমরা কোন মূল্যটা ধরবো? আমরা জানি হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মূল্যের মধ্যে যে মূল্যটি সবচেয়ে কম হবে সেই মূল্যটা আমরা ধরবো। ঠিক আছে, যে মূল্যটা কম। তো এখানে দুটা মূল্য আছে, 34,000, 40,000, কোনটা কম? 34,000 টাকা। এই জন্য এই জন্য আমরা কি করব, সমাপনী মজুত পণ্য 34,000 টাকা ধরবো। তাহলে আমাদের আগে ছিল 67,500, এরপর 34,000, তাহলে আমাদের মোট বিক্রিত পণ্যের ব্যয় কত দাঁড়ালো? 33,500 টাকা। ঠিক আছে, তো দেখি আমাদের খ নাম্বার প্রশ্নতে কি বলছে, বলাকা এন্টারপ্রাইজের আয় বিবরণী প্রস্তুত করো। এখানে আয় বিবরণী প্রস্তুত করতে বলতে আমাদের কিন্তু বিশদায় বিবরণী প্রস্তুত করতে বলছে। ঠিক আছে, তো আমরা আমাদের বিশদায় বিবরণী প্রস্তুত করব। তো খ নাম্বার লিখলাম, প্রতিষ্ঠানের নাম বলাকা এন্টারপ্রাইজ, বিশদায় বিবরণী 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এই তারিখটা কোথায় পেয়েছি দেখো, তোমাদের রেওয়া মিলে শুরুতেই এটা কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, এরপর আমরা আমাদের বক্সটা টানবো, বিবরণ টাকা টাকা ঘরটা টানবো। তো শুরুতে আমরা কি নিয়ে আসবো, বিক্রয় রেওয়া মিলে দেওয়া ছিল 77,000 টাকা, নিয়ে আসছি। এরপর বাদ বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা ক নাম্বারে কিন্তু বের করেছিলাম। কত টাকা বের করেছিলাম? 33,500 টাকা। এই 33,500 টাকা কি করবো, আমরা ক নাম্বার থেকে নিয়ে এসে সরাসরি বসিয়ে দিবা, লিখবো হচ্ছে ক হতে প্রাপ্ত। তাহলে বিক্রয় ছিল 77,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 33,500 টাকা। তাহলে আমাদের যোগ বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে 43,500 টাকা। এটা হচ্ছে আমার মোট মুনাফা। এবার আমরা করব কি, বাদ পরিচালন ব্যয়। ঠিক আছে, পরিচালন ব্যয়তে কি হবে, বেতন খরচ রেওয়া মিল থেকে নিয়ে আসছি
10,000 টাকা আইন খরচ, 1500 টাকা রেওয়া মিল থেকে নিয়ে আসি, তার সাথে কিন্তু বকেয়া যোগ করছি, বকেয়াটা কিন্তু এখানেই ছিল, এই যে এখানে লেখা আছে আইন খরচ বাবদ বকেয়া রয়েছে 1,000 টাকা। এই টাকাটা আমি কি করছি, বকেয়া যোগ করে দিছি, তাহলে রেওয়া মিলে ছিল 1500, বকেয়া 1,000, তাহলে আমাদের মোট আইন খরচ কত, 2500 টাকা। এরপর দেখো আমাদের রেওয়া মিলে কি ছিল, বিক্রয় পরিবহন খরচ 3,000 টাকা, সেটা আমরা কি করছি এখানে লিখলাম। এরপর আমাদের সাধারণ খরচ ছিল 4,500 টাকা, সাধারণ খরচ ছিল 7,500 টাকা, তার সাথে আমরা অব্যবহৃত মণিহারি বাদ দিব। ঠিক আছে, তো অব্যবহৃত মণিহারি আমাদের কোথায় লেখা ছিল, দেখো 2 নম্বর সমন্বয়তে, বছর শেষে অব্যবহৃত মণিহারি পরিমাণ 500 টাকা। এটাই 500 টাকা আমাদের বছর শেষে অব্যবহৃত মণিহারি ছিল, সেটাই আমরা কি করব, সাধারণ খরচের সাথে অব্যবহৃত মণিহারি বাদ দিলে কত টাকা হয়, 4,000 টাকা। এরপর আমাদের বলছে আসবাবপত্রের উপর 5% অবচয় ধরো, তাহলে আমাদের আসবাবপত্র রেওয়া মিলে ছিল কত টাকা, 30,000 টাকা। এই 30,000 টাকার উপর আমি কি করছি, 5% যদি ধরি তাহলে আমার কত টাকা আসে, 30,000 টাকার 5% হচ্ছে আমার 1,500 টাকা। আর সরবরাহ যান, এটা আমাদের রেওয়া মিল থেকে 50,000 টাকা ছিল, তার 10% হচ্ছে 5,000 টাকা, এটাও কিন্তু আমাদের এই যে বলে দেওয়া ছিল, সরবরাহ যানের উপর 10% হারে অবশ্যই ধরতে হবে, সেটার উপর অবশ্যই হচ্ছে 5,000 টাকা। তাহলে আমাদের পরিচালন ব্যয় মোট কত টাকা দাঁড়ালো, যোগ বিয়োগ যোগ করলে দাঁড়ায় হচ্ছে 26,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের মোট মুনাফা ছিল 43,500 টাকা, তার সাথে আমরা 26,000 টাকা পরিচালন ব্যয় যদি বাদ দিই তাহলে আমাদের কত টাকা আসে, 17,500 টাকা। তাহলে আমাদের নিট মুনাফা কত দাঁড়ালো, 17,500 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের খ নাম্বার আয় বিবরণী প্রস্তুত করা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমাদের বলছে গ নাম্বার প্রশ্নে বলাকা এন্টারপ্রাইজের মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার মতো আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে, কিন্তু সম্পূর্ণ বলে না, শুধু দায়ের পাশটা বের করতে বলছে। ঠিক আছে, আমরা শুধু দায়ের পাশটা বের করব। তো দেখি কিভাবে অঙ্কটা করব। প্রথমে গ নাম্বার লিখলাম, প্রতিষ্ঠানের নাম লিখলাম, আর্থিক অবস্থা বিবরণী আংশিক লিখলাম, 31 ডিসেম্বর 2023 তারিখ দিলাম। তারপর হচ্ছে বিবরণ, টাকার ঘর 3টা টানলাম। এরপর আমরা শিরোনাম দিব দায় সমূহ। দায় সমূহের মধ্যে কি আছে, চলতি দায়। চলতি দায় আমরা কোথা থেকে পেয়েছি, দেখো আমরা যদি দেখি, দেখো প্রথমে ব্যাংক জমাতিরিক্ত কত টাকা, 20,000 টাকা, সেটা আমরা লিখে আনলাম। তারপর বকেয়া বেতন রেওয়া মিলে ছিল কত টাকা, 1,500 টাকা নিয়ে আসছি। বকেয়া আইন খরচ সমন্বয়তে ছিল, এই যে আইন খরচ বাবদ বকেয়া রয়েছে 1,000 টাকা, নিয়ে আসছি। এরপর হচ্ছে আমাদের দেখো ক্রয় ফেরত ছিল, হ্যাঁ ক্রয় ফেরত ছিল। এখন ক্রয় ফেরতটা কিন্তু আমরা কিন্তু প্রদেয় হিসাব নামে লিখে অলিখিত ক্রয় ফেরত দিয়ে বিয়োগ করে দিছি। একটা নোট লিখছি দেখো, রেওয়া মিলে প্রদেয় হিসাব না থাকার কারণে ক্রয় ফেরতের জন্য প্রদেয় হিসাবকে ব্র্যাকেটে, আমরা প্রদেয় হিসাবকে দেখাইছি ঠিকই, তো ব্র্যাকেটে দেখাইছি কিভাবে, ঋণাত্মক হিসাবে। দেখো এটা আমরা ঋণাত্মক করি, 3,000 টাকা তো ঋণাত্মক অবস্থায় আছে, তো ঋণাত্মক ভাবে দেখানো হয়েছে, কারণ এই ক্রয়কৃত পণ্য ফেরত দিলে উক্ত পণ্য ধারে ক্রয় করা হয়েছিল বিবেচনা করা হয়। ঠিক আছে, আমরা যখন সমন্বয় করি তখন আমাদের কিন্তু দুটো জাবেদা দিতে হয়, তো পণ্য ফেরতের জাবেদা যদি দেওয়া হয় তাহলে আমাদের কি হবে, ক্রয় ফেরত হিসাব কি হবে, ক্রেডিট হবে, যেটা আমরা ক্রয়ের সাথে বিয়োগ করেছি, আর হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট হবে। তো যেহেতু আমাদের প্রদেয় হিসাব কমে গিয়েছে বা দায় হ্রাস পেয়েছে, এই জন্য আমরা প্রদেয় হিসাবে কি করছি, ঋণাত্মক করেছি। ঠিক আছে, অলিখিত ক্রয় ফেরতের ব্র্যাকেটে লিখে প্রদেয় হিসাব 3,000 টাকা ঋণাত্মক বা বিয়োগ করে দিয়েছি। তাহলে আমাদের চলতি দায় মোট কত টাকা দাঁড়াচ্ছে, 19,500 টাকা। ঠিক আছে, 20,000 1500 1,000 যোগ করার পর 3,000 বিয়োগ করলে 19,500 টাকা মোট চলতি দায় আমাদের। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে নিয়মিত আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে, আমরা আর্থিক বিবরণী ভিডিও নিয়মিত আপলোড করতে থাকবো তোমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের পেজটাকে ফলো করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওর জন্য পাশে থেকো। আসসালামু আলাইকুম।